আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম আমার ব্লগ ভিডিওতে। আজকে আমি আলোচনা করব বাংলাদেশের পরমাণু শক্তি কতটুকু আছে এবং তাদের পরিকল্পনা এবং কি অবস্থায় আছে সে বিষয় নিয়ে মূলত আসলে আমি আলোচনা করব আজকে। বাংলাদেশ পারমাণবিক শক্তিধর দেশ হওয়ার কোনো সম্ভাবনা আছে কি, এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে বেশ কিছুদিন ধরে বিভিন্ন মিডিয়াতে, বা এই আলোচনাটা হচ্ছে বেশ কিছুদিন ধরে। তো আমি এই বিষয়টা একটু একটা ভিডিওতে বা একবার কথা বললে হয়তো বা কতটুকু ক্লিয়ার হয়ে যায় না, তবে আমি চেষ্টা করব যে এটাকে একটা ভিডিওর মধ্যে যতটুকু আমাদের যে দুর্বলতা আছে বা আমরা আসলে কোন পর্যায়ে আছি সে বিষয়টা আলোচনা করার আমি চেষ্টা করব। এখন দেখুন, আমরা যদি একদম মোটা দাগে বলি, আমাদের পরমাণু শক্তি কমিশন রয়েছে। কি করছে বা কারা চালাচ্ছে এই বিষয়ে আমরা মোটামুটি সবাই জানি। কিছু বিসিএস ক্যাডার দিয়ে এইসব সংস্থাগুলো চালাচ্ছে। আসলে নাম কাওয়াস্তা চালানো। এখানে আসলে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে কিছুদিন আগে আমি দেখতে পেলাম তাদের যে বেতন পাওয়া নিয়েও বেশ আন্দোলন তাদেরকে করতে হয়েছে। সে জায়গায় বলা যায় যে যেখানে ভাত রুটি নেই সেখানে আপনি কিসের গবেষণা করবেন আর কিসের এগিয়ে যাবেন, সেটা একটি প্রশ্ন থাকে। তো আমি যদি একটু ব্যাকলিঙ্কে যাই তাহলে আর একটু আপনাদের জন্য সুবিধা হবে। দেখুন, এই 54 বছরে আমরা কি অর্জন করেছি, 54 বছরে আমরা কি অর্জন করেছি সেটা এখন আমাদের কাছে আসলেই প্রশ্ন। যদি একদম খুব কাছাকাছি সময়ে যেসব দেশগুলো আজকে উন্নতি করছে তাদেরকেও যদি আমরা মাপকাঠি হিসেবে ধরি, আমরা অর্থনৈতিকভাবে স্বাধীনতা অর্জন করতে পারিনি, সামাজিকভাবেও পারিনি, গণতান্ত্রিকভাবেও পারিনি। বর্তমান আমাদের রাজনৈতিক প্রেক্ষাপট, সামাজিক অর্থনৈতিক প্রেক্ষাপট সেটাই আসলে বলছে। সেটাকে যদি আমি আসলে বিশ্লেষণ করি, আমরা আসলে অর্জনটা কি, অর্জনটা হচ্ছে আমরা প্রত্যেকটা প্যারামিটারই বলা যায় যে নিচের দিকে চলে যাচ্ছে। এখন আপনারা বলতে পারেন যে আপনি এইভাবে কিভাবে বলছেন যে আমরা তো আসলে অনেকগুলো প্যারামিটারে এগিয়ে গিয়েছি, কিন্তু আপনি যদি একদম সামগ্রিক অর্থে দেখেন আমরা আসলে কোন জায়গায় আছি। আপনি যদি বলেন যে তখন আমাদের কতগুলো মানুষ খেতে পারতো, কর্মসংস্থান কত ছিল, কত গার্মেন্টস ইন্ডাস্ট্রি ছিল, আর কত মানুষ বিদেশে গিয়েছে, আপনি যদি এইভাবে নিজেকে মূল্যায়ন করেন তাহলে আপনি ওখানে থেকে যান। আমার মনে হয় এই আলোচনা আপনার জন্য নয় যে আপনি গার্মেন্টস ইন্ডাস্ট্রি এবং রেমিটেন্স দিয়ে সামাজিক অর্থনৈতিক একটি রাষ্ট্রের যে ভিত্তি সেগুলোকে যদি মূল্যায়ন করেন তাহলে হয়তোবা আপনার জন্য এই আলোচনা আমি করছি না, আপনি হয়তোবা এই আলোচনায় না থাকলেও চলবে। তো আমি আসলে যে আলোচনাটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা প্রকৃতপক্ষে কোথায় গিয়ে দাঁড়িয়েছি। আমরা যদি একদম খুব মোটা দাগে যদি চিন্তা করি, সামরিকভাবে আমরা কতটুকু শক্তিশালী হয়েছি, অর্থনৈতিকভাবে আমরা কোন জায়গায় এসেছি, আমাদের কি ওই সামর্থ্য, আমাদের নিজেদের সার্বভৌমত্ব, আমাদের স্বাধীনতাকে ধরে রাখা বা আমাদের রাষ্ট্রকে অন্য কোনো রাষ্ট্র প্রভাবিত না করে এই জায়গায় কি আমরা আসতে পেরেছি? একবারের জন্য আসতে পারিনি। আমাদেরকে কোনো না কোনো দেশ প্রভাবিত করেছে এবং আমাদের রাজনীতিটা এমন ছিল যে অন্য কোনো দেশকে রাজি খুশি করানো বা তাদের ইচ্ছার উপরে আমাদের প্রত্যেকটা মেকানিজম কাজ করেছে। ইকোনমিক্যাল মেকানিজম, মিলিটারি মেকানিজম, আমাদের যে ইন্টেলিজেন্স, আমাদের সার্বভৌমত্ব, আমাদের বলা যায় যে ন্যাশনাল সিকিউরিটি, সেই প্রত্যেকটা বিষয়ে অন্য কোনো একটি দেশের প্রভাবে প্রভাবিত হয়েছে। সে জায়গায় আমাদের এই আমরা যে সামরিকভাবে শক্তিশালী হব সেই জায়গাগুলো আমাদের জন্য আসলে খুব ডিফিকাল্ট ছিল, কারণ যারা আমাদেরকে প্রভাবিত করার চেষ্টা করেছে, আমি যদি একদম সরাসরি বলি যে ভারতের যে প্রভাব আমাদের উপরে ছিল, সেই জায়গা থেকে বলা যায় যে আমরা পিছিয়ে গেছি। এই পিছিয়ে যাওয়ার জায়গা থেকে, কারণ ওরা সবসময় চেয়েছে যে আমরা এই জায়গাটা কখনোই উন্নতি না করি এবং আমাদের উন্নতির বলা যায় যে প্রধান বাধা ভারত এখানে কাজ করেছে, যে সাময়িকভাবে কখনো আমাদের শক্তিশালী না হই। পারমাণবিক শক্তিশালী হওয়ার বিষয়টা তো আসলে পরে আসছে, একদম সোজা সবটা বিষয় যদি বলি সেটা আরো পিছন দিকে চলে গেছে। এখন আসে আমি আসলে অন্যকে দোষ দিয়ে কি আমি এটা দায় সারাবার শেষ করতে পারি কিনা সেটাও আমাকে আসলে বুঝতে হবে। আমাদের দেশের যে একাডেমিক যে কাঠামো, আমাদের যে পড়াশোনা বা আমাদের
প্রত্যেকটা সামাজিক যে মাইন্ডসেট আর কি, আমি আমার ছেলেকে সরকারি চাকরি করাবো, এই জিনিসটা আমি শুনে আসছি যে একটা সিকিউরড লাইফ সরকারি চাকরি, এবং সে বিসিএস ক্যাডার হয়ে বা সরকারি চাকরি করে সে অত্যাধিক পরিমাণে দুর্নীতিগ্রস্ত হয়ে প্রচুর পয়সা অর্জন করে সে সমাজে সাকসেসফুল একজন মানুষ হিসাবে গণ্য হচ্ছে এখনকার আমাদের সমাজে। এবং সেই জায়গা থেকে বলা যায় যে আমাদের সাকসেসের প্যারামিটার হচ্ছে গদবাঁধা পড়াশোনা এবং গদবাঁধাভাবে বেশ কিছু বিসিএস ক্যাডার দিয়ে কোন রকম জোড়াতালি দিয়ে দেশকে চালিয়ে নিয়ে যাওয়া, এটা একটা বিষয় কাজ করে, প্রশাসনিকভাবে একটা বিষয় কাজ করছে। এখন আমি যদি আরেকটু বলি, এবার আসেন আমাদের ইঞ্জিনিয়ার্স যারা মূলত এই যে মিসাইল তৈরি করবে, যে টেকনোলজি, আইটি বা এই বিষয়গুলো নিয়ে যারা কাজ করবে বা উদ্ভাবনী যে বিষয়গুলো সেগুলো নিয়ে আসলে তারা কি করছে, যদি আমি বলি আমাদের বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বুয়েট যদি বলি, যে সবচেয়ে ব্রাইট স্টুডেন্টস যারা ওখানে পড়াশোনা করে তাদের যে পরিসংখ্যান আমার কাছে এসছে, যে প্রথম আলো আমি প্রথম বলা যায় যে পরিসংখ্যান পড়েছিলাম যে 85% বুয়েটিয়ান যারা দেশের বাইরে চলে যায়, তারা বলা যায় যে ব্রেন যে বিষয়টা আমরা বলি চলে যায়, এবং তারা দেশকে সিকিউর মনে করে না। এবং 15%-এর মধ্যে 10% তারা নন ইঞ্জিনিয়ারিং যে অ্যাক্টিভিটি, নন ইঞ্জিনিয়ারিং যে সেক্টর, যেমন ব্যাংক, বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিজ, সেই জায়গাগুলোতে আসলে এমবিএ করে তারা বিভিন্ন সেক্টরে ঢুকে যাচ্ছে। তো সেই জায়গা থেকে আমি বলতে পারি যে আমাদের যে টেকনিক্যাল যারা অস্ত্র, যারা আমাদের আইটি জগতের বা ইঞ্জিনিয়ারিং জগতের যে যারা অস্ত্র, তারা বলা যায় যে নিজেদেরকে আত্মসমর্পণ করে দেশ ছেড়ে চলে যাচ্ছে, এবং যারা থাকছে তারা সেক্টর চেঞ্জ করছে, আর যে 10% থাকছে তারা বিভিন্ন সেক্টর ধরছে, এবং 5% কি করছে, হয়তোবা নিজে কিছু ফার্ম তৈরি করছে, অথবা টুকটাক বিভিন্ন জায়গায় চাকরি বাকরি করে এভাবেই দিন পার করে দিচ্ছে। কারণ আমাদের বুয়েট বলা হয় যে সর্বোচ্চ বিদ্যাপীঠ, আসলে সর্বোচ্চ বিদ্যাপীঠ যদি আমি বলি বা সবচেয়ে ট্যালেন্ট ছেলেরা ওখানে যায়, আসলে ওরা গিয়ে ইনপুটটা হয়, হ্যাঁ, যে আমি একটা ভালো জায়গায় জয়েন করেছি, কিন্তু আমার প্রশ্ন হলো ইনপুট হয়, আউটপুটটা কি হয়? এটা নিয়ে কি জাতি 54 বছর একবারও ভেবেছে যে আমাদের এতগুলো ইঞ্জিনিয়ারিং কলেজ, ইউনিভার্সিটিস কি হচ্ছে এখানে, এটা কোথায় যাচ্ছে, এদেরকে দিয়ে আমরা কি করছি, বা এদেরকে আমরা আমাদের পোটেনশিয়াল কোথায়, আমরা কোন পোটেনশিয়াল ওদেরকে আমরা ধরে রাখতে পারছি না কেন, বা ওদেরকে কাজে লাগাচ্ছি না কেন? ওদেরকে নিয়ে আমরা যে বুদ্ধিবৃত্তি, যে গবেষণা, যেটার মাধ্যমে একটা মিসাইল তৈরি করতে হবে, একটা মিসাইল আমরা তৈরি করতে পারলাম না। আমরা আমাদের যদি স্পেস সায়েন্সের যে বিষয়টা আছে, স্পেস সায়েন্স নিয়ে কেন আমরা আলোচনা করতে পারলাম না, বা আমরা তাদেরকে কেন কাজে লাগাতে পারলাম না, এই পুরো বিষয়গুলো কিন্তু আমাদেরকে বলা যায় যে বিব্রত করে দিচ্ছে। তো কোথায় আমরা আছি কোথায়, এই বিষয়টা তো আমাদেরকে বুঝতে হবে। কারণ আমাদের এই জেনারেশন যদি না পারে, কোনো জেনারেশন যাবে না। কারণ আমি যতটুকু একটা আশাবাদী ছিল যে এই জেনারেশন 2000-এর পরবর্তী জেনারেশন দে আর ডুইং সামথিং, এই বিষয়টা কিন্তু আসলে এই জাতি আশা করেছিল, কিন্তু তারাও সেই বিসিএস ক্যাডারের ফাঁদে পড়ে গেছে। দেশ যাই যাক, তুমি তোমার নিজের চিন্তা করো, এগুলো যে সামাজিক শ্লোক, এই শব্দগুলো কিন্তু এখনো আমাদের মধ্যে বিরাজমান আছে। কারণ আমরা যদি চিন্তা করি, ইরান যে কাজটা করেছে, শুধুমাত্র তাদের দেশের মানুষের ভালোবাসা, দেশপ্রেম এবং যে মানুষের যে উচ্ছ্বাস এবং একটি শক্তিশালী নেতৃত্ব, বহিরা যে শক্তির প্রভাব, এই সবগুলো থেকে মুক্ত না হওয়া পর্যন্ত আপনি কখনোই একটি রাষ্ট্রকে এমন জায়গায় নিতে পারবেন না। আমরা যদি এক্সাম্পল হিসেবে ইরানকে ধরি, এক্সাম্পল হিসেবে পাকিস্তানকে ধরি, এক্সাম্পল হিসেবে ইন্ডিয়াকে ধরি, আপনি বহিরাগত শক্তির চাপটাকে যেভাবে দূরে থাকতে হবে, প্লাস আপনাকে ওই শক্তিশালী লিডারশিপ তৈরি করতে হবে। ওই শক্তিশালী লিডারশিপ যদি আমরা তৈরি করতে না পারি, কারণ আমরা এগোতে পারবো না। দেখেন আমাদের 54 বছরের লিডারশিপগুলো কিভাবে কলাপস করছে। শেখ মুজিবের যদি কথা আমরা বলি, আসলে তার সময়কালটা পুরোপুরি ছিল একটি দেশের ছত্রছায়া বা একটি দেশ স্বাধীন হওয়ার পরে তার কথায় উঠা বসা করার যে মেকানিজম, সেগুলো নিয়ে সে ব্যস্ত ছিল, এগুলো তার চ্যাপ্টার ছিল না। জিয়াউর রহমান তিনি কিন্তু কাজ করা স্টার্ট করেছিল, এবং তাকে কিন্তু পরমাণু বোমার ব্যাপারে, পাকিস্তানি বোমার ব্যাপারে
তৎকালীন যে প্রধানমন্ত্রী জিয়াউল হক, তার সাথে কিন্তু এই ব্যাপারে কিন্তু তার বেশ কমিউনিকেশন হচ্ছিল। হয়তোবা সেই কমিউনিকেশন বা সেই জায়গা থেকে শুধুমাত্র আমি বলতে পারি জিয়াউর রহমানের বেশ কিছু অ্যাক্টিভিটি কিন্তু সেই জায়গাতে আমরা দেখতে পেয়েছিলাম। সেই কারণ তাকে একজন ব্রিটিশ সাংবাদিক প্রশ্ন করেছিল যে ইসলামিক বম, যে পাকিস্তানের পারমাণবিক বোমা যখন তারা নিয়ে কাজ করেছে বা এটা নিয়ে তারা এগিয়ে গেছে, তখনই এই শব্দটাকে তারা ব্যবহার করেছিল, ইসলামিক বম, যে পারমাণবিক বোমা ইসলামিক দেশ করে ফেলেছে, মানে দ্যাট মিনস ইসলামিক বম অলরেডি তৈরি হয়ে গেছে। তো সেই জায়গায় তাকে প্রশ্ন করা হয়েছিল যে এই বিষয়ে আপনি পাকিস্তানের সাথে কিভাবে কোলাবোরেট করছিলেন। তো জিয়াউর রহমানের বিষয়গুলো উনি হয়তোবা টেকনিক্যালি অ্যান্সার করেছে যে এই বিষয়ে উনি হয়তোবা বিশেষ কিছু জ্ঞান রাখতে চাচ্ছে না বা কোনো কমিউনিকেশন এই বিষয়ে বা মন্তব্য করতে চাচ্ছে না, বাট জাতিসংঘের যে সহ অবস্থান বা এটার ব্যাপারে সহনীয়তা বা এটাকে পরিত্যাগ করার যে বিষয়, সেটা কিন্তু বাংলাদেশ চুক্তিবদ্ধ তখনই করা হয়েছিল। কিন্তু তৎকালীন জিয়াউল হকের সাথে জিয়াউর রহমানের একটা ভালো সম্পর্ক ছিল এবং এই বিষয়ে বেশ কমিউনিকেশন হচ্ছে, এরকম কিছু তথ্য রয়েছে। তো আমি যদি সেই জায়গা থেকে একদম আলোচনা করি যে সেই তারপর থেকে আমাদের বাংলাদেশের যে দালালি যে বিষয়টা চলে এসেছে, যে ভারতের কথায় সামরিক বিষয়গুলো নিয়ে আলোচনা হবে, ভারতের কথায় অর্থনৈতিক বিষয়ে আলোচনা করা হবে, কোন মেকানিজমে দেশ চলবে সেগুলো নিয়ে আলোচনা হবে, সেগুলো নিয়ে আমাদের বাকি 30-40 বছর চলে গেছে। তো এইগুলো আসলে আমাদের ভাবার, কে ক্ষমতায় আসবে, কখন নির্বাচন হবে, কে কিভাবে নির্বাচন করবে, নির্বাচনে কিভাবে দেশকে ক্ষমতা পরিবর্তন করে আমি মেকানিজম করে আমি নির্বাচন কমিশন নষ্ট করে, এগুলো নিয়ে আমরা 30-40 বছর পার করে ফেলেছি। এর পরবর্তী জিয়াউর রহমানের পরবর্তী সময়, এরপর তো আমরা জানি যে 16 বছর কি হয়েছে। তো এই 54 বছরের মধ্যে 16 বছরও একটা বেশ আমাদের পিছিয়ে যাওয়ার একটি বিশেষ কারণ বলা যায়। তো এখন সেই জায়গাতে যদি আমি একদম আসি যে আমাদের সামরিক যে অবস্থা, যে পঙ্গুত্ব, একদম 16 বছরে কিন্তু সেই 16 বছরের আগে যে দুর্বলতা ছিল সেটাকে আরো বেশি গর্তে ফেলে দেওয়ার মতো পরিস্থিতি করেছে। আমি যদি বলি যে একদম পঙ্গুত্ব নিয়ে এসছে আমাদের রাজনীতি, সামাজিক এবং সামরিক শক্তির ক্ষেত্রে। তো সেই জায়গায় যদি আমি বলি, একটি উদাহরণ হিসাবে যদি আমি বলি কোন জায়গায় গিয়েছে, একটি না দুটো, পরমাণু অস্ত্র বানানোর বিষয়টা আমি একটু পরে রাখলাম। রাশিয়া আমাদেরকে সহযোগিতা করছে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে ম্যাক্সিমাম যে পরমাণু যে বিজ্ঞানী, তারা কিন্তু কাজ করছে রাশিয়ান এবং ইন্ডিয়ান, যেখানে বাংলাদেশিদের থাকার কথা ছিল। কারণ রাশিয়া থেকে যেহেতু আমরা টেকনোলজিটা নিচ্ছি এবং সেই টেকনোলজিটা নিয়ে আমরা কাজটা শিখবো, দেন আমাদের ভবিষ্যৎ, যেমন ইরানের ক্ষেত্রে, ইরানে কিন্তু একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করছে রাশিয়া, এবং সেখান থেকে কিন্তু তারা নিজেদেরকে ডেভেলপ করে তারা একটা জায়গায় গিয়েছে এবং তারা সেই জায়গায় এই পারমাণবিক বোমা বানানো বা সেফটি ফিউজ বানানো বা এই ইউরেনিয়াম সমৃদ্ধ করা যে বিষয়গুলো তারা কিন্তু অর্জন করেছে তাদের নিজস্ব রূপ। সেই জায়গায় আমাদের যে মেকানিজম 16 বছরে নষ্ট করা হয়েছে, যে তোমরা পারমাণবিক করো, চুল্লি করো, বিদ্যুৎ বানাও, কোনো সমস্যা নেই, শান্তিপূর্ণ যে অবস্থান সেটা করো, কিন্তু তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা, সেই পঙ্গুত্ব আমি করে দিচ্ছি, সেই জায়গাটা তারা নষ্ট করে দিয়েছে। সে জায়গায় আমাদের পরমাণু বিজ্ঞানীরা কাজ না করে ভারতীয় পরমাণু বিজ্ঞানীদেরকে নিয়ে এসে এখানে কাজ করানো হয়েছে। এই যে একটা বিষয়। এবার আসেন আমি রামপাল বিদ্যুৎ কেন্দ্রের বিষয়ে বলি। সেই জায়গাটা তো বিতর্কিত ছিলই, সেখানে 10 জন থাকার কথা থাকার সত্ত্বেও সেখানে 51 জন ভারতীয় নিয়ে আসা হয়েছে, যেখানে কিনা বাংলাদেশে একজন ইঞ্জিনিয়ারের বেতন 1 লক্ষ টাকা এবং তাদের ইন্ডিয়ানের সেম ক্যাটাগরি একজন ইঞ্জিনিয়ারকে দেওয়া হচ্ছে 24 লক্ষ টাকা। আসলে আমাদেরকে আমরা চিন্তা করলে মাঝে মধ্যে বায়াসড হয়ে যাচ্ছে, আসলে কি হচ্ছে আমাদের দেশের মধ্যে। একটা দেশকে, একটা দেশের মানুষকে, আমি যদি পার্সোনালি আমি মাল্টিনেশনাল কোম্পানিতে চাকরি করে এসেছি, আমি দেখেছি যে একটা ইন্ডিয়ান আমার থেকে এত কম বয়সে, একটা ইন্ডিয়ান আমার থেকে যোগ্যতা কম, একদম বাচ্চা ছেলে, 23, 24, 25, 26 বছর বয়সে বাচ্চা ছেলেদেরকে ম্যানেজার করে দিচ্ছে, তাদেরকে আমাদেরকে বলছে লিড করার জন্য। ইভেন তারা অনেক কিছু জানেই না,
এবং প্রচুর স্যালারি দিয়ে 4-5 লাখ টাকা, আমাদের থেকে আমরা স্যালারি অফার করলে আমাদের স্যালারি দিচ্ছে না। তো সেই জায়গা থেকে বলা যায় যে এই বিষয়গুলো কিন্তু চরম আকার ধারণ করেছে। তো আপনি যেই বুয়েটের যে যার কথা বলছি, বুয়েটের যে 85% লোক চলে যাচ্ছে, তারা চলে যাচ্ছে কেন? তারা চলে যাওয়ার কারণ, ব্রেন ড্রেন হওয়ার কারণ এটাই যে তারা তাদের নিজেদের যোগ্যতা অনুযায়ী কিছু পাচ্ছে না। তো এই যে বাইরে থেকে বা ভারত থেকে, আমি বাইরে থেকে বাদই দিলাম, ভারত থেকে যে তারা নিয়ে আসছে, ভারতকে ফ্যাসিলিটেট করছে। এই ভারতকে ফ্যাসিলিটেট করার মাধ্যমে আমাদের যে মেধা, সেই মেধাটাকে নষ্ট করে দিচ্ছে। সেজন্য আমাদের দেশে মিসাইল তৈরি হচ্ছে না, আমাদের দেশে পরমাণু বিজ্ঞানী তৈরি হচ্ছে না, আমাদের উদ্ভাবনী কোনো কাগজ হচ্ছে না, আমাদের কোনো গবেষণা হচ্ছে না। বিশ্ববিদ্যালয়গুলোতে শুধুমাত্র সভাপতি, সহসভাপতি এগুলো নিয়ে আমরা ব্যস্ত রয়েছি। আন্দোলন, খাবার কম হলে, সিঙ্গারার মধ্যে আলু কম হলে, এগুলো নিয়ে আমরা আন্দোলন করতে পারি। কিন্তু আমাদের বুদ্ধিদীপ্ত চিন্তা করার মতো কোনো বিশ্ববিদ্যালয় কিন্তু এখন পর্যন্ত হয়ে ওঠে নাই। একদম ছিটে ছাটা যদি কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে, এমন সেই ইউনিভার্সিটি পড়ুয়ানো একাডেমিকভাবে স্ট্রং নয়, এমন ছেলেপেলে দেখা যাচ্ছে ড্রোন বানাচ্ছে, প্লেন বানাচ্ছে। তো আসলে আমাদের মধ্যে পোটেনশিয়াল আছে, বাট উই আর নট ইউজিং। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা। আমাদের যারা আছে তাদের ধরে রাখছি না, তাদেরকে আমরা কাজ করাচ্ছি না, এবং এই জন্যই ব্রেন ড্রেনটা হচ্ছে। তার কারণে আমাদের আজকে এই দৈন্যতা, 54 বছরে আমাদের কোনো প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে ওঠেনি। আমরা আজকে কোনো আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য কেউ, ভারত যদি আমাদের হামলা করে, সেই প্রতিরক্ষা ব্যবস্থাটিও চিন্তা করিনি আমরা। তো আমরা কখন চিন্তা করবো? 54 বছরে এক একটা দেশ আমাদের, যদি আমি যদি সারাউন্ডিং, আমি এই শুধু এই এশিয়ার মধ্যে যতগুলো দেশ স্বাধীন হয়েছে আমাদের সাথে আগে পরে 5-10 বছর এদিকে যারা রয়েছে, তারা কিন্তু অনেক এগিয়ে গেছে। কিন্তু আমরা কোথায় আছি? আমরা কোন জায়গায় আছি? সে বিষয়টা আসলে জাতির প্রশ্ন। এবং এভাবে যদি চলতে থাকে বাংলাদেশ, আমরা মনে হয় আমরা খুব বেশি দিন টিকতে পারবো বলে মনে হয় না। আমাদের ভবিষ্যৎ খুব অন্ধকারের দিকে চলে যাচ্ছে, এবং সেই জায়গা থেকে বলা যায় যে বাংলাদেশকে কয়েক সেকেন্ডে যারা আমাদেরকে দখল করার চিন্তা করে, কয়েক সেকেন্ডেই করে ফেলতে পারবে। এটা অসত্য কোনো বিষয় নয়। তো আমরা কোন জায়গায় কাজ করছি? তো আরেকটা মেজর যে বিষয়টা আমি বলে শেষ করতে চাই, যে আমি যেটা বলছিলাম যে আমাদের শুধু ক্ষমতায় যাওয়া, নির্বাচন মেকানিজম করে কিভাবে আমি ক্ষমতা চেঞ্জ করব, ক্ষমতায় যাব, এই যে বিষয়গুলো, শুধু দেশ নিয়ে কোনো চিন্তা না করা, এই বিষয়গুলোর সাথে একটা ফ্যাক্ট, যেটা আমি আমার শেষ টপিক হিসেবে শেষ করব, যে একটা দেশ, সে ফর এক্সাম্পল আমি যদি বলি, পাকিস্তান আমাদেরকে সহযোগিতা করতে যাচ্ছে পারমাণবিক বোমা বানানোর জন্য, সৌদি আরব সহযোগিতা করতে যাচ্ছে, ধরে নিলাম চীন আমাদেরকে সহযোগিতা করতে যাচ্ছে, ধরে নিলাম রাশিয়া আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছে। এখন ওরা কিসের উপরে ভিত্তি করে আমাদেরকে সহযোগিতা করবে? ওরা আমাদেরকে টেকনোলজি দিল। এখন আমি যদি ধরে নিই যে বিএনপি এখন ক্ষমতায় আছে, এবং বিএনপি পারমাণবিক বোমা বানাতে চাচ্ছে, মিসাইল টেকনোলজি বানাতে যাচ্ছে, ভালো এয়ারক্রাফট, চতুর্থ প্রজন্মের, পঞ্চম প্রজন্মের এয়ারক্রাফট বানাতে যাচ্ছে বাংলাদেশে। এখন কিসের ভরসা ওরা আসবে? আমাকে একটু আপনারা বোঝাবেন যে ক্ষমতা যদি চেঞ্জ হয়ে যায় কোনো কারণে, যে আওয়ামী লীগ আবার ক্ষমতায় চলে আসে, তারা হয় স্টপ করে দিবে, না হয় এই যে তত্ত্ব, যে বিষয়গুলো আজকে ওরা ইনভেস্ট করেছে বা যে টেকনোলজি আমাদেরকে দিয়েছে, তারা কি ভারতের কাছে টেকনোলজিগুলো হ্যান্ড ওভার করে দিবে না? এবং এটা তো প্রুভেন, কারণ ভারতের সাথে বাংলাদেশের বা আওয়ামী লীগ তথা আওয়ামী লীগের যে আচরণ ছিল, সেটার মাধ্যমে এটা প্রুভেন যে সেটা হ্যান্ড ওভার হয়ে যাবে। তো সেই জায়গায় কিন্তু কেউই তার টেকনোলজিকে চাবে না এমন একটি বিপদের মধ্যে, কারণ ভারত তাদের খুবই শত্রুভাবাপন্ন দেশ, যারা আমাদেরকে হেল্প করতে চাচ্ছে বা হেল্প করতে পারে সম্ভাব্য। তো সেই জায়গা থেকে বলা যায় যে তারাও কখনো আসবে না, কারণ জানে যে আমাদের সরকার পরিবর্তন হলেই আমাদের বিভিন্ন মেকানিজম চেঞ্জ হয়ে যায়, পন্থী বেড়ে যায়, কেউ এই পন্থে চলে যায়, কেউ পন্থে চলে যায়, তাহলে কার উপর বিশ্বাস করে এগুলো আসবে? তো আমাদের দেশে এই বিষয়টা হওয়াটা আসলে দরকার। কিন্তু সবচেয়ে বড় দেশপ্রেম এবং সার্বভৌমত্ব এবং স্বাধীনতার যে বিষয়টা বলা হয়, যে আমি বলছি স্বাধীনতার চেতনা বিক্রিকারী কারো কথা বলছি না। চেতনা 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 54 বছর চেতনায় সব শেষ করে দিচ্ছে। চেতনায় আজকে আমরা সামরিকভাবে শক্তিশালী হতে পারিনি, অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে পারিনি, আমাদেরকে পঙ্গু করে দেওয়া হয়েছে, আমাদের দেশের ব্রেন ড্রেন হয়ে যাচ্ছে। তাহলে আমরা এই জায়গাটা থেকে কেন বেরোতে পারছি না? শুধুমাত্র একটি দল, একটি ব্যক্তি, একটি পরিবার, এরাই আমাদের দেশটাকে চাচ্ছে না যে এগিয়ে নিতে। শুধু ফ্লাইওভার্স, অনলি ফ্লাইওভার্স আর ব্রিজ
দেশের উন্নয়ন? নো, এটা কখনো হতে পারে না। আমরা এই জায়গায় কথা বলতে হবে, আমাদের বাস্তবতায় আসতে হবে। যতক্ষণ পর্যন্ত না আমাদের মধ্যে দেশপ্রেম আসবে, আমাদের মধ্যে মানসিকতার উন্নতি আসবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই রাষ্ট্রকে আমাদের সার্বভৌমত্ব রক্ষা করার যে প্রত্যাশা, সেটা আমরা করতে পারবো না। কারণ আমাদের সেনাবাহিনীও বলা যায় যে আরেকটি দেশের সেনাবাহিনী দ্বারা প্রভাবিত। বলতে আমি খুব লজ্জা ফিল করতেছি। আমাদের নিজস্বতা বলে আসলে কোনো কিছু আমি খুঁজে পাচ্ছি না। তাহলে আমরা 54 বছরে যা অর্জন করি সব জিরো। এই দেশ স্বাধীন হওয়ার যে উদ্দেশ্য, সেটা হয়তো বা কোনো দেশের উদ্দেশ্য সাধিত হয়েছে, আমাদের যে স্বাধীনতার উদ্দেশ্য সাধন কিন্তু আসলে হয়নি। আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের দেশপ্রেমিক মানুষ এখন আমরা পাইনি। আমাদের সবচেয়ে বড় দেশপ্রেমিক মানুষ তো আমরা পাইনি। যে দেশে দেশপ্রেমিক নাই, মানুষ নাই, সে দেশে ডেফিনেটলি কোনো দেশপ্রেমিক নেতা তৈরি হবে না। এবং এখন পর্যন্ত আমাদের ওইরকম কোনো নেতা তৈরি হয়নি। 54 বছর একটা নেতা পাইনি যে এমন চিন্তা করবে যে আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য সামরিক শক্তি, অর্থনৈতিক শক্তি এবং সামাজিক যে ঐক্যবদ্ধ বা জাতীয় ঐক্যের যে বিষয়টা, সেটা গড়ে তুলব। এখন পর্যন্ত আমরা সেই নেতা পাইনি, দুর্ভাগ্য আমাদের। তো পরমাণু অস্ত্র অনেক দূরের বিষয়, সামরিক অস্ত্রের উন্নতি অনেক দূরের বিষয়। যারা করতে চাচ্ছে তাদেরকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে। এটা মানে আমি একদম অকপটে বলতে পারি যে এটা চলছে, এই ষড়যন্ত্র এখনো চলছে। আমি জানি না এই দেশের ভবিষ্যৎ কি, তবে আমি আশাবাদী, এখনো আশাবাদী। আমাদের সময় রয়েছে, আমরা এই পরিবর্তনটা করতে পারবো। আজকে এখানেই শেষ করছি। আপনাদের যদি আলোচনা ভালো লেগে থাকে কমেন্টসে জানাবেন, লাইক শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।